শোনেন, আমরা প্রথম দিনই যখন নাকি আওয়ামী সরকার যখন নাকি পতন হলো, তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল। আপনারা দেখছেন কিনা, নজর আসছে কিনা তা জানি না। তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি। এবং আজকেও আপনারা দেখবেন, গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল এবং তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের মন্দির সহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে। সেভাবে আমাদের পরিষ্কার, এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির জানমাল ক্ষতির কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইতিহাস, এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নাই। এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ট সহ যে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল, তখনও কিন্তু হিন্দুরা আমাদের চরমনাইতে তখন কিন্তু আমাদের বাপদাদা সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল। এটা কিন্তু পরিষ্কার। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে, এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাউকে কোনোদিন ছাড় দেই নাই এবং ছাড় দেব না। এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরের কাজ যারা করে। এরা কিন্তু কোনো ধর্মের বা এরা কোনো বর্ণের, এরা আসলে মূলত সন্ত্রাস। সংবিধান পরিবর্তনের ব্যাপারে এরা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে, এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে, আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই সেটা সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ, দেশের কল্যাণ বয়ে আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমিটার যখন আঘাত করবে, এ ব্যাপারে আমরা সেটা দেখবো সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয়, সেটা তখন আমরা বলবো ইনশাআল্লাহ। এই সরকারে রাজনৈতিক না অরাজনৈতিক থেকে উলামায়ে কেরামকে চান আপনারা? দুইটি বিষয় থাকে, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশের ভিতরে শতকরা 92 জন তো মুসলমান বসবাস করে। সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান, তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামায়ে কেরামদের উপরে ন্যস্ত থাকে। রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন না, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা, তাদের একটা পরামর্শ থাকা, এটা জরুরি। আপনি বলুন। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন, তার আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা। আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে, কারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে। এখানে আমি একটা কথা বলতে চাই, দেখেন এই দুর্নীতি, দুঃশাসন, হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি? 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, না দরকার না, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি, এগুলো শুরু হয়ে গেছে। আমরা চাই না দেশের দখলদারির কোনো দেশ, আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ, চাই না। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে, এইটি আমাদের মহা দাবি। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক না কেন, যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদের কোনো প্রত্যাখ্যান করা। যারা আপনারা দেখবেন, এটা সাংবাদিকরা দেখবেন, এটা খতিয়ে দেখবেন, এটা আমরা বলছি তো, এরা কোনো দলের না, এরা চিহ্নিত মহল, এরা সবাই পরিচিত দুষ্কৃতিকারী। আমরা কিছু প্রস্তাব তুলে ধরতে চাই। অনতি বিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে
অনূর্ধ্ব 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না। 2 অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। 3 গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 4 তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 5 আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। 6 দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা ও চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 7 নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিআর চালু করতে হবে। 8 আওয়ামী দুঃশাসনের বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 9 ওলামায়ে কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। তারা উম্মাহর ঈমান, আমল রক্ষায় কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামায়ে কেরামদের মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। ছাত্র জনতার এই আন্দোলন হত্যা, লুটতরাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল। শিল্প ও কলকারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল। এখন যদি আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একই রকম কাজ করেন তাহলে তা সব বিরোধিতা হয়ে যায়। সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ, দখলদারি ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনে সম্পৃক্ত কেউ না, বরং তারা সুযোগ সন্ধানী। আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি যে এখনই সব ধরনের অরাজকতা বন্ধ করুন। যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন। যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধে এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না। আমাদের আন্দোলনের চেতনাও তা সমর্থন করে না। সেজন্য বলবো
দেশের সংখ্যালঘুদের প্রতিটি উপাসনালয় ও ধর্মীয় স্থাপনায় পাহারার ব্যবস্থা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উক্ত 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি: 9 আগস্ট 24 শুক্রবার বিকাল 3টায় বাইতুল মোকাররম উত্তর গেইটে বিশাল গণজামায়াত। পর্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আবারও গণ অভ্যুত্থানে জীবন দানকারী ও আন্দোলনে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।